স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। এক বছর পূর্ণ করলো দশম সংসদীয় সরকার। শুরুর হরতাল আর শেষের অবরোধ বাদ দিলে প্রায় পুরোটা সময় মাঠের কলহ মুক্ত ছিল রাজনীতি। তবে বিএনপিহীন চলতি সংসদের যাত্রায় কখনো স্বস্তি দেখা যায়নি। এসব নিয়ে আজকের আলোচনা। এই দিন সেই দিন কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসাইন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে সরকারের এক বছর পার হয়েছে, আমি সেই সম্পর্কে নিশ্চয়ই আলোচনা আপনি পরে আরো অনেক কিছু বলবেন। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে এই বছরের যে 2 সপ্তাহ, আমি যদি স্পেসিফিকলি 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 10 দিনের কথা বলি, এটা নিয়ে কি আওয়ামী লীগ গর্বিত? মানে এই 10 দিন নিয়ে আওয়ামী লীগ যে সরকারে থাকলো এবং 10 দিনে যা কিছু হইলো। গর্বিত ওয়ার্ডটা কিন্তু আমি ব্যবহার করতে চাচ্ছি না। আপনি যে উত্তর দিতে চাচ্ছেন, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে একটি বছর, যেটা আপনি বলছেন, একটি বছর কিভাবে চলছে আমরা সাধারণ মানুষ সবাই জানি। প্রথম জিনিস যেটা প্রয়োজন দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, ফার্স্ট হচ্ছে আমি শান্তিপূর্ণভাবে দেশের বাসীকে থাকতে দিয়েছি কিনা। And absolutely peaceful ছিল এক বছর। এ ব্যাপারে কোনো কেউ প্রশ্নবিদ্ধ বিরোধী দল গেজাম করে নাই। না, সেটা তাদের ব্যাপার, করে নাই, কিন্তু সেই স্কোপ মানে সরকার কেন জন্য দাবি করবে সে ধরনের সুযোগই ছিল না। মানে সরকার এখন কি সুযোগ? এখন সুযোগ ছিল না। এখন যেটা এখন কেন সুযোগ? এখন হচ্ছে যে প্রভোগ করতে চাচ্ছে। আমি বললে প্রভোকেশন উস্কাই দিতে চাচ্ছে যে আর তো দেওয়া যায় না। এখন একটা প্রোগ্রাম নিছেন, আমি এই করব অবরোধ। এখন আমি বলি আপনাকে, সিজ বলেন, ইন্টার্ন বলেন, এখানে আজকের সন্ধ্যার কথা বলছি, গতকালকের কথা বলছি, যে তালাবদ্ধ নয়, লোকজন আছে, মহিলারা মুরগি হাঁস খাবার চাবার নিয়ে যাচ্ছে। আজকের কথা কি আপনি বলছেন যে আজকে তালাবদ্ধ নন উনি? না, তালাবদ্ধ তো ননই। উনি কি তালাবদ্ধ ছিলেন কখনো? তালাবদ্ধ যখন প্রয়োজন ছিল তখন কি প্রয়োজন ছিল তালাবদ্ধ করার? প্রয়োজন ছিল যাতে ক্রুশিয়াল টাইম, যখন একটা তার নিজের সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল। এটা তো বাস্তবতা। দিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই তালাবদ্ধ করাটাকে? না, আমি ব্যাখ্যা করব, আমি বলি আপনাকে আজকের কথাই বলি। আজকের আমি তালার কথা যেহেতু তুললেন, আপনি বলেন আইন দিয়ে আপনি তালাবদ্ধ করাটাকে কিভাবে? আমি তালাবদ্ধ বলছি লকটা, আমি ইন্টার্ন লকটা ইন দ্য সেন্স যে আপনার সিকিউরিটির জন্য ইউ আর দ্য 2-time প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। 2 বছর 3 বার বলেন, 2 বার বলে যাই বলেন, প্রধানমন্ত্রী ছিলেন আপনার। ইট ইজ দি রেসপন্সিবল দ্য স্টেট আর দ্য গভর্নমেন্ট তাকে প্রোটেকশন দেওয়া, লাইফ এন্ড প্রপার্টি। উনি নিজের বাড়ি ছেড়ে কার্যালয়ে এসছেন, সেখানে বসে কি কার্যগুলো করেছেন, গোয়েন্দা তথ্যপত্র, সেটা আমি যেতে চাচ্ছি না। এখন সেখান থেকে একটা যদি অঘটন ঘটতো বেরিয়ে আসার পরে, একটা অঘটন যে কোনো সময় থাকে, আমি আজকে আসার সময় আমি দেখি যে বসুন্ধরা, এটা ঠিক রবীন্দ্রনাথের জুতো আবিষ্কারের মতো হলো না? রবীন্দ্রনাথ মানে আমরা পুরো রাস্তা সব চামড়া দিয়ে ঢেকে দিলাম। আমি সেটা বলিনি তো, আমি আজকের কথা বলছি। আমি যখন আসছিলাম এখানে, তখন বসুন্ধরা তো এটা তাকে নিরাপত্তা দিতে হলে কি নিরাপত্তাটা তার সাথে একটা সচল নিরাপত্তা দেওয়া যেত কিনা? মানে ফর আর্গুমেন্টস সেক নিরাপত্তা আমি বলছি সে কিন্তু টম জে হ্যারি না, শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি টুয়াইস। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এবং ওয়ান্স আপন আ টাইম শি ওয়াজ অলসো লিডার অফ দ্য অপোজিশন, সেটাও মনে রাখতে হবে। সেই প্রেক্ষাপটে ইট ইজ দি মরাল রেসপন্সিবিলিটি এবং লিগ্যাল রেসপন্সিবিলিটি, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট টু গিভ হার প্রোটেকশন। এবং প্রোটেকশনের জন্য উনি বেরিয়ে যেতেন। কথা বলছি, একটা অঘটন যদি সেলফ স্টাইল হতো, অর্থাৎ নিরাপত্তার খাতিরে তাকে তালা দেওয়া হয়েছিল। আমার প্রশ্নটা ছিল, আমার হাম্বল প্রশ্ন ছিল যে এটা আইনে কভার করে কিনা। আইনে কভার করে এইভাবে, যদি অনেক সময় আমি প্রেয়ার করি যে আমার প্রোটেকশনের প্রয়োজন আছে, এটা কিন্তু আইনে করতে পারে যে আমাকে আরেকটি কথা, শেষ কথা বলে, আজকে মেজর আবিদুদ্দিন ইজ এ ফ্রিডম ফাইটার এবং সে একজন মন্ত্রী ছিলেন এক সময়। তিনি আজকে নিজে গেছেন দেখা করতে, গিয়ে বেরিয়ে এসে প্রেস ব্রিফিং করছেন এবং বেগম খালেদা কি বলেছেন সেটাও ঠিক বলেছেন। কাজে প্রেস ব্রিফিং করতেছেন, ম্যাডাম তার পলিটিক্যাল ইনস্ট্রাকশন দিচ্ছেন মহিলাদের কাছে যারা নেতৃবৃন্দ আছেন। এখন যদি বলি আমি ইন্টার্ন, আমি বেরোতে পারছি না, আমি অবরুদ্ধ, এটা কিন্তু এটা হয়তো ঠিক না। কিন্তু আমি আসলে খুব বুঝতে পারলাম না যে তালা দেওয়াটা আইনের মধ্যে এটা ঠিক ছিল না। তালা তো আমি তো বললাম, আমি তো এটা আপনি বললেন, কিন্তু আমি বললাম যে আমি বুঝতে পারি না। একটা অঘটন ঘটে, রাইট,
সাপোজ Right. ঘটে যায়, Right. গভর্নমেন্ট রেসপন্সিবল। তো আজকে খালেদার বাড়ি থেকে তো কেউ যে একটা লোক যদি সেখানে ইনজিওর্ড হয় বা অ্যাটাকড হয়, হু ইজ রেসপন্সিবল, আপনি সেটা খুব সেটা কিন্তু পরিষ্কার। আমাদের দেখতে হবে। রাইট, আপনি সেটা খুব পরিষ্কারভাবে বলেছেন ডক্টর সাদেত হোসেন। আমরা যে যদি 2015 সালে যে সংকটের শুরু থেকে আমরা আজকে 12 দিন পার করলাম, যদি আমরা 2 তারিখ থেকেও বলি 3 তারিখ থেকেও বলি, সেই সংকট থেকে উত্তরণের আপনি কোনো সহসা পথ দেখেন যে এই সংকট থেকে আমরা উত্তরণ করতে? এগুলি তো কিরকম দেখেন? খালেদ, এগুলি তো একটু সময় লাগবে। জি, আমি যদি এমনি এক সেন্টেন্সে বলেন তাহলে আমি শিগগির উত্তরণের পথ দেখছি না এই কারণে, আসলে আমরা যখন উত্তরণের পথ খোঁজ করি, আপনি যখন বলেন, আমি যখন বলি সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ হিসাবে যখন বলি, তখন আমাদের মাথার মধ্যে ঘুরে যে আমরা বোধহয় কমপক্ষে আমরা নিম্ন মধ্যমানের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে আছি। মানে কিছু ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে, কিছু সৌজন্যবোধ আছে, কিছু নর্মস আছে, স্ট্যান্ডার্ড আছে, এগুলি বোধহয় আমরা মেনে চলি। বাকি জিনিস হয়তো আমাদের এখানে নাই, যেমন নাম কি পার্লামেন্টে বসে কার্যকর না, তারপরে অতিরিক্ত পলিটিসাইজেশন হয়েছে, এগুলি নানান কিছু তো আছে। কিন্তু আসলে যেটা অবস্থা, সেই জন্য আমরা যখনই ওই বালু ট্রাকই রাখেন, আপনি তালাবন্ধের কথা বারবার জিজ্ঞেস করছেন, এগুলি যখন হয় আমরা শকড হই অনেকটা। কারণ আমার মাথার মধ্যে হয় যে আরে এ তো আমার ইভেন নিম্ন মধ্যমানের গণতন্ত্রের সাথেও যায় না। কিন্তু আসলে তো আমরা সেই অবস্থার মধ্যে নাই, আমরা একটা কনফ্রন্টেশনাল পলিটিক্সের মধ্যে ছিলাম। এটা ডিজেনারেট করতে করতে এখন এটা পলিটিক্স অফ অ্যানাইলেশন হয়ে গেছে। এখন আপনার মানে শাসক দল বা শাসক দলের যদি নেতৃস্থানীয় দল আওয়ামী লীগ এবং ওইদিকে বিএনপি, তারা পরস্পর মনে করে যে এক দল আমরা আর প্রতিপক্ষকে রাখা যাবে না। আপনি ভালো করে গত 3, 4, 5 মাসের এই যে হুমায়ুন ভাই বলেন বা যত লোকেরই আমি বক্তব্য শুনি, একটা ডিপ ইন দেয়ার সেল একেবারে সেখানে বলা হয় যে বিএনপি, একদিন বলেছ একটা ছেলে টেলিভিশনে আমাদের একটা প্রোগ্রামের ইয়েতে, সে পরিচিত ছেলে, তো বলেছে যে বিএনপি একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল না, এবং আমরা মনে করি যে এদেরকে সব মানবাধিকার বা আপনার যেগুলি নাগরিক অধিকার এগুলি দেওয়া যায় না। এটা সে খুব ফ্র্যাঙ্কলি বলেছে। আমার সাথে অনেকেই এই টক শোতে বলেছে, এবং আমি প্রায় সময় শুনি, বিশেষ করে আওয়ামী লীগের আশেপাশে যে দলগুলি তাদের সাথে এখন আছে, তারা মনে করে যে আমরা একটা, একদম শব্দটা ওনাদের মুখ থেকে বলছি, যুদ্ধ সম অবস্থার মধ্যে আছে। এবং তারা মনে করে যে বাংলাদেশকে উন্নতির দিকে নিতে হলে এই যে স্বাধীনতা চেতনা বিরোধী যে শক্তি বা যে দলগুলি আছে, এগুলিকে টোটালি পর্যুদস্ত করে ফেলতে হবে। যদি আপনি একেবারে মানে এই বিষয়টা আমিও মনে করি, স্বাধীনতা বিরোধী শক্তি আসলে থাকা উচিত না। খুন খারাপি যদি নাও করেন, পর্যুদস্ত করে, বিপর্যস্ত করে, এদেরকে ভয়েসলেস করে এই দেশ থেকে পারলে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে দেশের উন্নতি হবে, দেশের মানুষের শান্তি হবে। আদারওয়াইজ তারা মনে করে যে শর্ট অফ দিস শান্তি হবে না। এবং এই ক্ষেত্রে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার, তাদের দলও আছে এগুলিতে, তারা সরকারে আছে, শাসন যন্ত্র তাদের পক্ষে আছে, তারা মনে করে এখনই সময়, যদি কোপ দিতে হয় তাহলে এখনই দিতে হবে। এবং এই পরিস্থিতিতে আপনি এই পরিস্থিতি তাদের প্রিন্সিপাল অফ অ্যাকশন হচ্ছে দেয়ার ইজ নাথিং রং ইন ওয়ার অ্যান্ড গেম অফ পাওয়ার। পরেরটা খেয়াল রাখেন, প্রথমটা তো এমনি ওয়ার অফ লাভ অ্যান্ড না, ওয়ার অ্যান্ড গেম অফ পাওয়ার। সুতরাং গেম অফ পাওয়ারে আমরা আমাদের সুবিধার জন্য যে কোনো কৌশল ব্যবহার করব, যে কোনো কাজে। আপনি ওখানে, আমি আজকে বালুর ট্রাক রাখছি, কালকে বালুর ট্রাকে তো খারাপ রাখবো, পরে ওখানে আরো এমন এমন জিনিসপত্র রাখবো যেটা দেখলে যার থেকে গন্ধ বেরোবে, যার থেকে। কিন্তু ডক্টর সাদাত, আপনার কাছে কি মনে হয় না যে বালু ট্রাক না রাখাতেই বা কি করছিল বিএনপি? আপনি আলাপ করলে কিন্তু সব জিনিস বেরোয় যায়। আমাদের বন্ধু বান্ধব এত আছে, হুমায়ুন ভাইয়ের বন্ধু বান্ধব আরো বেশি আছে, ওই কথা আপনি বলে যে এটা শো অফ স্ট্রেংথ, এটা ভয় দেখায়। ভয় যেমন অনেক সময় শো অফ স্ট্রেংথ, রাস্তা দিয়ে আপনার আর্মি না হলো বড় বড় গাড়ি টাড়ি নিয়ে যায়, এগুলো শো অফ স্ট্রেংথ দেখাইলাম যে এই তো এখন তো বালুর ট্রাক দেখছি,
বালুর থেকে তো খারাপ গন্ধ বেরোয় এরকম জিনিস রাখতে পারবো। সুতরাং আমি এটা দেখাচ্ছি যে ভয় দেখানো। আমার মনে হয় যে জনাব ইউসুফ হোসেন হুমায়ুনের বিষয়ে কথা বলবেন। ব্যারিস্টার হায়দার আলী, আপনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনাকে বিএনপি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আমরা বলতেই পারি। এই যে 7 দিনের বেশি সময় ধরে অবরোধ চললো, তাতে আপনি কি করেছেন, মানে অবরোধটা যাতে হয় সেই ক্ষেত্রে আপনি কি ভূমিকা রেখেছেন? ইয়েস, সেটা বলার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। বলে কথা শুরু করতেন। বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। জি। 2014 সালে 5ই জানুয়ারিতে যে নির্বাচন যেটা হয়েছে, সেখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা ভোটে তারা সংসদ সদস্য হয়েছে। আর 146 জন তারা ভোটে আসছে, কিন্তু সেখানে 1% to 5% ভোট দিয়েছে। ফলে এই সংসদ এটা বৈধ নয়, ক্যাবিনেট বৈধ নয়, সরকার বৈধ নয়। বা আপনার দেখেন দেশে গণতন্ত্র নাই, কয়েকটা জিনিস একত্র থাকতে হয় একটি দেশের জন্য। গণতন্ত্র, আইনের শাসন, আমরা মেনে নিলাম দেশে গণতন্ত্র নাই। আপনারা বিএনপির অবরোধে, 7 দিনের বেশি অবরোধে আপনি কি করেছেন, মানে আপনি কোনো দায়িত্ব পালন করছেন কিনা? যেটা বলতেছি আমি, আমাকে বলতে দেশে গণতন্ত্র নেই, এটা আমি মেনে নিয়েছি। দেখেন এই গাজীপুরে মিটিং পারমিশন দিয়েছে, সেখানে আমার ছাত্রলীগ এবং যুবলীগ লেলে দিয়ে সেখানে লাঠি সুরকে নিয়ে সেখানে আবার 144 জারি করা হয়েছে। এই কথা যখন আপনি বলেন তখন নিশ্চয়ই আপনি পাশাপাশি এটিও বলবেন যে জনাব তারেক রহমান লন্ডন থেকে যে কথাটি বলেছেন সেই কথাটি খুব রেলেভেন্ট ছিল কিনা বাংলাদেশের ইতিহাস? না, সেটা আমি ওটা এখন বলবো না, আমাকে বলতে দেন আগে প্লিজ। জি। রিস্ক মানে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে পারমিশন চাইলো, সেটাও দেওয়া হলো। জি। আচ্ছা, উপর যে কি করা হইলো, তার বাসা চারিদিকে, মানে বাসা মানে অফিসের, গুলশান অফিস চারিদিকে বালুর ট্রাক, ইটের ট্রাক, সেখানে মানে 13টি ট্রাক বসানো হইলো এবং অসংখ্য পুলিশ র্যাব সেখানে মোতায়েন করা হইলো। অর্থাৎ গণতন্ত্রকে বালুর ট্রাকে চাপায় পিষ্ট করা হলো, একবারে পিষ্ট করা হইলো। এখন ধরেন এই যে অবস্থা, দেশে বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, তবে কোন কথা বলছেন বাক স্বাধীনতা নাই, এটা কি খুব তাকে বলতে দিচ্ছে না। আর আপনার এখানে যে কথাটা দেখেন, তামাশা, কত বড় তামাশা হইতে পারে, আমি আপনাদেরকে একটু বইরা শোনাই। এই যে চারিদিকে যে বালুর ট্রাক, সেখানে দেখেন প্রথম আলো বলছে, প্রধানমন্ত্রী বলতেছেন উনি তো বন্দী নয়, ইচ্ছা করলে এখনই যেতে পারেন। বাহ, কি সুন্দর কথা। তথ্যমন্ত্রী, ত্রাণমন্ত্রী বলতেছে ইট বালুর ট্রাক তার বাড়ির সংস্কারের জন্য, দেখছেন কারবার, তার বাড়ির সংস্কারের জন্য, অর্থাৎ সেখানে মেরামত করবো, এই করবো, এনে রেখেছেন। তথ্যমন্ত্রী বলছে ওনাকে উস্কানি থেকে বিরত করেছে, মানে বালু ট্রাক অন্যান্য পুলিশ মোতায়েন করে। ত্রাণমন্ত্রী বলছে খালেদা জিয়া স্বেচ্ছায় অবরুদ্ধ। বাহ, কি সুন্দর। পত্রপত্রিকা বেশ কিছুদিন ধরে পড়ছি, আপনি যদি আমার প্রশ্নটা জবাব দিতেন আমার পরবর্তী প্রশ্নের জন্য সুবিধা হতো। অবরোধের সময় আপনি কি দায়িত্ব পালন করেন যাতে এই অবরোধটা সম্পন্ন হয়? না, এখানে যে জিনিসটা হলো যে অবরোধের সময়, জি, অবরোধ কিন্তু চলছে, সারা বাংলাদেশে অবরোধ চলছে আপনার অন্তত 6 তারিখ থেকে। জি। এবং এটা কি চলছে না চলছে আপনার ডিস্ট্রিক্টে যায় দেখে আসেন, বুঝতে পারবেন। টেলিভিশনে দেখছি, মিডিয়াতে পালন করেন। আমি বুঝতে চাইছিলাম যে আপনি কি দায়িত্ব পালন করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার কি দায়িত্ব থাকে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দায়িত্ব, এই প্রশ্নটা অনেক সে বলছে অবশ্য উত্তর দিছে, তাহলে আর উত্তর আমি, কারণ আপনি এই প্রশ্ন আমি করবেন কেন তাকে, বা আমি করতে চাইছি হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই অবরোধ দিয়ে বিএনপি কি অর্জন করলো সেটা সেটা ঠিক আছে। এখানে এই কথাটা উত্তর আমি দিচ্ছি। আপনার 5ই জানুয়ারি 2014 সালে নির্বাচনের আগে বর্তমান আওয়ামী লীগ মানে ওখানে মানে প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা বললেন এই তো একটা মানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এই নির্বাচনে যাচ্ছি। কথাটা যদিও সঠিক ছিল না, কিন্তু 1996 সালে বিএনপি যে গিয়েছিল ইলেকশন করেছিল সেটা কিন্তু প্রয়োজন ছিল, কারণ আওয়ামী লীগ সেখানে পদত্যাগ করেছিল সংসদ থেকে, তাদের 2/3 মেজরিটি ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হলে তাকে নির্বাচন দিতেই হয়, আমরা দিয়েছে এবং তারপরে সেটা পাস করেছে। এবার সেটা প্রয়োজন ছিল না, কিন্তু তারপরে বলতেছে আন্দোলন। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বেগম জিয়া জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেটি কথা মনে আছে? না, সেটি থেকে তিনি বলেছিলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার করতে যাচ্ছি। আমাকে এটা বলতে দেন আগে, কারণ আপনি মানে দর্শকরা মনে করতে পারেন যে বেগম জিয়া শুধু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য এটি করেছিলেন। এখন দেশে আপনার যেটা করতে হবে, একটি বছর কোনো এখানে কোনো হরতাল বা অন্য কোনো প্রোগ্রাম ছিল না প্র্যাকটিক্যালি। 1 বছর মানে বিনা ভোটে এসে একটি বছর থেকে, কিন্তু তাদের যে কথা ছিল যে অতি তাড়াতাড়ি আরেকটা নির্বাচন হবে, যে 15 দিন পরে 1 মাস পরে, কিন্তু সেটা হয় নাই। তারপরে তারা এমন কথা বলা শুরু করলো যে বিএনপির কোনো মুরাদ নাই কোনো আন্দোলন করার।
মানে যখনই হরতালটাকে কই হে দেশ গেল গুল্লাই গেল আমুক গেল, অথচ এগুলো অবশ্য বলে। আমি আপনার সাথে এগ্রি করি। বেশ, আমাদের এটা বিরতি নিতে হচ্ছে। ডক্টর সাদ্দাত, আপনি কি কিছু